আমার কালকে কেন জানি মনে হচ্ছিল যখন পুরোপুরি ডিফেন্সে চলে গেল 2 গোল দেওয়ার পরে মিশর, তখন আমার মনে হলো যে এই ভুলটা এই করলো। কত আগে থেকে দেখেন আপনি, কখনো আর্জেন্টিনারে কামব্যাক করতে দেখছেন? এভাবে দেখি ফুটবল হিস্ট্রিতে তো নাই যে 76 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা কোন দল নকআউটে কামব্যাক করছে, এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতেই নাই। না, কোন ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত মানে বিতর্ক হয় নাই রেফারিং নিয়ে, এরকম নাই। না দেখেন বড় টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেছি, সবগুলো জায়গায় বড় দল এবং বড় খেলোয়াড়দেরকে রাখার চেষ্টা করা হয়। আর মেসি যদি আর্জেন্টিনা জন্ম নেয়, এটা তো আর্জেন্টিনার দোষ না, এটা আপনার মেনে নিতে হবে যে লাক ইজ আ বিগ ফ্যাক্টর, যার কারণে কালকে লিওনেল মেসি কেঁদেছেন ম্যাচ শেষে। আমি কি বলতে পারবো যে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের খেলা আমি খুব ভালো একটা খেলা দেখতে যাচ্ছি? আমার তো মনে হয় না। ওই দিন শেষে একটাই ভরসা, সে ফুটবলের ঈশ্বর, সে কিন্তু ঈশ্বর না। এক্স্যাক্টলি, খুবই চমৎকার। পরপর 2টা ম্যাচ দেখার পরে এটা আমার একদম ব্যক্তিগত উপলব্ধি, আমি বলবো উপলব্ধি, এই আর্জেন্টিনা টিম কি ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করতে পারবে? অনেক বড় প্রশ্ন তুলছি। আর্জেন্টাইন ফ্যানরা আমরা গালি দিতে পারেন, কিন্তু একটু নির্মোহভাবে বিচার বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ম্যাচের ডিটেইলে যান, আর একটু গভীরে যান, গিয়ে দেখেন এই আর্জেন্টিনা টিম ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের মতন কি সেই ফুটবলটা খেলছে যেটা খেললে একটা ট্রফি ডিফেন্ড করা যায়? সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। মাঠ তো কাঁপছে, তার চেয়েও বেশি কাঁপছে আর্জেন্টাইন ফ্যানদের কলিজা। প্রত্যেকটা ম্যাচে কাবো ভার্দে দেখেন, লাস্ট ম্যাচ ইজিপ্টের বিপক্ষে দেখেন, মানে কলিজার পানি শুকিয়ে যাওয়ার অবস্থা। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না, ট্রফি ডিফেন্ড করতে পারবে কি পারবে না, সেই জবাব আমি না দেই, আমার সাথে 2জন অ্যানালিস্ট আছেন, 2জন বোদ্ধা আছেন, তারা সেই জবাব দেখ। আমার সাথে আছেন ক্রীড়া সাংবাদিক এবং অ্যানালিস্ট রুবায়েত ইফতেখার। রুবায়েত ভাই, আপনাকে স্বাগত। এবং আরেকজন লেজেন্ডারি মানুষ আমাদের সাথে আছেন, দেবাশিস বিশ্বাস। মানে আমি তার ফ্যান, হচ্ছে পথের পাঁচালী, পথের পেঁচালি ছিল ওটার নাম, সেই দেবাশিস বিশ্বাস। আমাদেরও জেনারেশন সিনেমা বানিয়েছিলেন, আমরা ওই সময় হলে গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা দিয়ে দাদার ফ্যান না আমরা, এটা বললে ভুল হবে। অ্যাঙ্কারিং মানে আমরা টুকটাক যারা এখন টেলিভিশনে কথা বলি বা সামনে এসছি, তার বড় ইন্সপিরেশন হচ্ছে দেবাশিস বিশ্বাস। দাদার কারণেই মানে আমাদের মনে হয়েছিল যে না, কাজটা হয়তো বা করা যেতে পারে, সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনাকে স্বাগত। প্লেজার এন্ড অনার। আমি যেই প্রশ্নটা রেখেছি আপনাকে দিয়ে শুরু করি। আমি রুবায়েত ভাইকে জানি যে কট্টর আর্জেন্টাইন ফ্যান। না কট্টর না, আমি কোনো কট্টর না, বাট মানে আর্জেন্টিনাকে ওন করে, সে ওন করে। তো দাদা, আপনাকে দিয়ে শুরু করি। আপনি ব্রাজিলিয়ান ফ্যান এবং আপনি বলেছেন আপনি কট্টর ব্রাজিলিয়ান ফ্যান। আপনার মনে হয় আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ দেখেছেন নকআউট, এখন যদি আমি এটা এইভাবে শুরু করি যে আমি কট্টর ব্রাজিলিয়ান ফ্যান বলে এখন আর্জেন্টিনার বিরুদ্ধে বলবো, একদম আমি এরকম লোক নই। আমি এমনি ইনফ্যাক্ট ব্রাজিলের ফ্যান, পাশাপাশি আমি ল্যাটিন ফুটবলের ফ্যান, যেই ল্যাটিন ফুটবলের ছোঁয়াটা বা আধিপত্যটা বা আভিজাত্যটা অলমোস্ট চলে যাওয়ার মতো অবস্থা ইউরোপিয়ান ফুটবলের, এই পাওয়ার হাউস ইউরোপিয়ান ফুটবলের জাতাকলে পড়ে। তারপরে আমার কাছে যেটা মনে হয় যে এই তুমি যে কথাগুলো বললে, ওই প্রশ্নের মধ্যেই যে প্রশ্নগুলো ছুড়েছ দর্শকদেরকে, ওই প্রশ্নের মধ্যেই অনেকগুলো প্রশ্ন আছে উত্তরের বদলে। আসলেই আমার কাছে যখন বডি ল্যাঙ্গুয়েজ যদি বলি, বডি ল্যাঙ্গুয়েজ এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বোঝা যায় যে আর্জেন্টিনার যারা খেলোয়াড়রা এখন আছেন, তারাও নিশ্চয়ই একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। যে যখন কালকেও যেমন 2টো গোল খেয়ে গেল, এর আগেও যে কাবো ভার্দের সাথেও 2 গোল খেয়েছিলেন, তো তখনও কিন্তু তাদের মধ্যে একটা দেব শিশু আছে, একটা ভগবানের আশীর্বাদ আছে আর্জেন্টিনার। এই ভগবানের আশীর্বাদের উপর বেস করে কিন্তু আর্জেন্টিনার ফ্যান বেসটা এখন যেরকম তৈরি হয়েছে, বিগত সময়ে ম্যারাডোনার কারণেই কিন্তু আর্জেন্টিনার ফ্যান বেসটা তৈরি হয়েছিল। তো এরকম আশীর্বাদ পুষ্ট একটা দেশ, সৃষ্টিকর্তা মনে হয় ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনাকে আলাদাভাবে একটু বেশি ভালোবাসেন। কারণ যেই দেশে পাশাপাশি সময়ে ম্যারাডোনা এবং মেসির জন্ম হয়, তো সেই আর্জেন্টিনাকে নিয়ে তো কথা বলতেই হয়। প্রবলেমটা আমার কাছে কি মনে হয় ভাই, মেসির উপরে তো আসলে মেসিকে নিয়ে ধৃষ্টতা নেই কারোর কথা বলার, কিন্তু মেসি নির্ভর যে একটা টিম, এইখান থেকে বেরিয়ে কিন্তু যদিও বলতে পারি যে কালকে 2টো গোল আলাদা আলাদা দিয়েছে, বাট মেসির দ্বিতীয় গোলটাই কিন্তু আমি মনে করব খেলার টার্নিং পয়েন্ট। ওই গোলটা যদি না হতো তাহলে আর্জেন্টিনা হেরে যেত। তা সে কোনো না কোনো ভাবে মেসি কিন্তু আর্জেন্টিনাকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে। আমার কথাটা অন্য জায়গায়, আমার কথা হচ্ছে ভবিষ্যতের আর্জেন্টিনা। যখন এই ওয়ার্ল্ড কাপের পরে, যদিও মেসি পরপর বলেছেন যে আমি আর খেলবো না,
কিন্তু এবার সত্যি সত্যি এরপরে মনে হয় আর তিনি খেলবেন না, সম্ভব না। তো সেই জায়গায় ওটাও যেমন সম্ভব না, পরবর্তীতে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে পারবে বা খেললে কতটুকু ভালো খেলবে সেটাও ঝামেলাদায়ক। আর এবারে আর্জেন্টিনা, যেটা আমি ছোট করে বলে দিই, আমার মনে হয় না কাপ জেতার মতো টিম। আর্জেন্টিনা ইজ এন ইন্সপিরেশন, আর্জেন্টিনায় মেসি আছে, সব আছে, বাট কাপ জেতার মতো যে বিষয়টা সেটা আমি এখন পর্যন্ত পাইনি। আর সবসময় ভাগ্যের যে ইয়েটা, ফেভারটা আর কি যেটাকে বলি, সেই ফেভারটা কি সবসময় সৃষ্টিকর্তাই দেবে? সব দিন হয় না, এটাই সব দিন হয় না। রুবায়েত ভাই, অ্যালার্মিং সাইনগুলো নিয়ে আলোচনা করি, আপনি একদম ডিপে গিয়ে অ্যানালাইসিস করবেন আমি জানি। কাবো ভার্দের এগেনস্টে সবাই বলছিল ওয়েক আপ কল, প্রথম চেঞ্জ, 3টা পরিবর্তন হয়েছে। আপনার লাউতারোর জায়গায় হুলিয়ান আলভারেজকে নামানো হলো, লিয়ান্দো পারেদেসকে ইন্টারেস্টিংলি মাচপোর ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে নামানো হলো, পারেদেসকে লাস্ট ম্যাচে বদলি নামানো হয়েছিল দিপলের জায়গায়। ফাকুন্দু মেদিনা তো খেলে নাই, সেখানে তালিয়াফিকো খেলেছে বয়স্ক, বাট তালিয়াফিকো খুব চমৎকার একটা বল দিয়েছিলেন, একটা দারুণ একটা বল, যে বলটা পরে হুলিয়ান আলভারেজ গোল করতে পারে নাই, গোলকিপার থামিয়ে দিয়েছিল। এবং আরেকটা, মানে 3টা চেঞ্জ হয়েছে। প্রথম কথা হচ্ছে লিওনেল স্কালোনি 4-4-2 এর বাইরে যেতে পারছে না। যখন আপনি একটা লো ব্লক টিমের বিপক্ষে খেলবেন, অথবা যখন আপনাকে ইজিপ্ট আগে গোল দিয়ে ফেলেছে, ও লো ব্লক, ও ডাবল ডিফেন্ডিং এ চলে গিয়েছে, 2টা লেয়ার করেছে, তা আপনি যখন দেখছেন যে আপনি লাইন বরাবরই পেনিট্রেট করতে পারছেন না, সেই লাইন ভাঙতে পারছেন না, ভেতরে যাইতে পারতেছেন না, তখন উইং প্লেয়ার কোনো বিকল্প নাই। আপনি খেলেন নাই কেন? খেলছে তো কখন? 76 মিনিটের পরে গিয়ে। হ্যাঁ, কারণ তখন পিছিয়ে ছিল 2 গোলে। হ্যাঁ, দেখেন, আমি দেবাশিসদার কথা ধরে বলি যে আর্জেন্টিনা দলকে কি মনে হচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন হবে? আবারও কাগজে কলমে হবে না। এই খেলা দিয়ে ক্যাবো ভার্দে, ইজিপ্ট, আর্জেন্টিনা থেকে শক্তিমত্তায়, যদি আমি বিশ্বাস করি না বিশ্বকাপে যারা খেলতে আসে তাদের মধ্যে শক্তিমত্তার অনেক পার্থক্য থাকে, বাট আর্জেন্টিনা কি কাগজে কলমে মনে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন না। কিন্তু কাগজে কলমের যে কথাটা আমি দাদার সাথে শোর আগে বলছিলাম, যে কাগজে কলমের খেলা দিয়ে কি বিশ্বকাপ জেতা যায়, সেটার উত্তর কিন্তু না। আর্জেন্টিনা গত বিশ্বকাপের খেলাগুলো দেখেন, অস্ট্রেলিয়ার সাথে কি কনভিন্সিং উইন ছিল? না। মেক্সিকোর সাথে কনভিন্সিং উইন ছিল, নেদারল্যান্ডসের সঙ্গে ছিল। আর্জেন্টিনা কনভিন্সিং ফর্মটা ফিরে পেয়েছে কোন ম্যাচে? ক্রোয়েশিয়া ম্যাচে, রাইট? দ্যাট ওয়াজ ফ্ললেস। আচ্ছা, এবার আর্জেন্টিনার 90 ওয়ার্ল্ড কাপে যাই, একটা দল ফাইনাল খেললো, কোনো ম্যাচে ভালো খেলে নাই। দাদা আরো ভালো বলতো, আমি তো পরে সবগুলো ম্যাচ ভিডিওতে দেখেছি। একমাত্র ভালো একটা ম্যাচ খেলেছিল ওরা, ইটালির এগেইনস্টে সেমিফাইনালে, যেটাতে আর্জেন্টিনা প্লেড লাইক এ টিম, ফাইনাল খেলেছে দলটা। 86-এ আসেন, সবাই বলে ফ্ললেস। আপনি গ্রুপ ম্যাচ দেখেন, হ্যাঁ, গ্রুপ ম্যাচে 3টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে 3টাই, কিন্তু ফ্ললেস ছিল না। ফ্ললেস হয়েছে কখন? রাউন্ড অফ 16-এ উরুগুয়ের এগেইনস্টে থেকে। আমার এটা বলার মানে না যে আর্জেন্টিনা খারাপ খেলা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। জিনিসটা হচ্ছে, আমার এটা বলার মানে যে সবসময় যে সেরা দল চ্যাম্পিয়ন হবে বা একটা খারাপ খেলতে থাকা দল চ্যাম্পিয়ন হবে না, এটার কোনো মানে যৌক্তিকতা নাই। কাগজে কলমের ফুটবল আর মাঠের ফুটবল ইজ টোটালি ডিফারেন্ট। আচ্ছা, এখন আর্জেন্টিনার আপনি খারাপ সাইডগুলো বললেন, ফর শিওর, যে শর্টকামিংস গুলো কি আছে, এগুলো আসলে ইটস দেয়ার ফর অল টু সি। মানে এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। আর্জেন্টিনার আনহেলদি মারিয়ার রিপ্লেসমেন্ট খুঁজে পায় না। আর্জেন্টিনার ডিফেন্সিভ ফেলটি আমরা দেখলাম কালকে, যখন যে 2টা গোল হলো, ইজিপ্টকে আমি 100% ক্রেডিট দেই, taking nothing away from the Egyptians, but it was absolutely Argentina's defensive failure that created the goal, both the goals indeed. ডিফেন্স, আপনি যখন দেখেন বলটা যখন থ্রু হলো, সেকেন্ড গোলটা স্পেশালি যেটা বাতিল করা হলো, ডিফেন্ড, আপনি যখন ডিফেন্ড করেন প্লেয়ারের সামনাসামনি থাকতে হয়, বা ওরা সাইডে ছিল, রাইট? বাস দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, আপনি যখন সাইড হয়ে থাকবেন, দৌড়ে আপনাকে ক্রস করে চলে যাবে। এটার কারণটা কি? কারণ আর্জেন্টিনা তখন গোলের চেষ্টা করছিল 3জন ডিফেন্ডারই অনেক উপরে। চেঞ্জটা হলো কখন? খেলায় যখন লাউটারো মার্টিনেজকে নামানো হলো, মেসি ডিরেক্ট খেলছিলেন বক্সের ভেতরে, মার্টিনেজ মেসির জায়গাটা নিলেন এবং মেসি সুইচ করে উইংয়ে চলে গেলেন। এবং মেসি সারা জীবন যে জায়গায় খেলে মেসি সেই জায়গাটায় যাওয়ার পরেই আসলে ক্রসগুলো ইন করেছে এবং কিছু সেটআপ তৈরি হয়েছে। গতকালকে দাদা যেরকম বললো যে মেসির সেকেন্ড গোলটা টার্নিং পয়েন্ট ছিল, আমার কাছে টার্নিং পয়েন্ট কোনটা জানেন? মেসির পেনাল্টি মিসটা। ওকে, হ্যাঁ, পেনাল্টিটা যদি মেসি, 1 নম্বর কথা, ও পেনাল্টি নিতে পারে না ভাই, ও সর্বকালের সেরা খেলোয়াড়, কিন্তু সর্বকালের সবথেকে খারাপ পেনাল্টি কিক টেকার। মানে আমার আর কিছু বলার নাই। ওয়ার্ল্ড কাপে একই আসলে 2টা পেনাল্টি মিস করে, এরপরে মানে এবং রেকর্ড তো, এটা রেকর্ড তো আগের ম্যাচে হয়েছে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড। আমরা অনেক কিছু বলছি যে হ্যাঁ ইজিপ্টের ওই গোলটা, কিন্তু মেসি যদি পেনাল্টিটা স্কোর করতো,
খেলা তো আসলে যদি কিন্তু দেওয়া হয় না, খেলা রেজাল্ট হচ্ছে আর্জেন্টিনা জিতে গেছে ম্যাচটা, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট। ওরা চ্যাম্পিয়ন দল ভাই, মানে বাংলাদেশে যারা আর্জেন্টিনাকে অপছন্দ করেন তাদের একটা লজিক যে কিভাবে কিভাবে আর্জেন্টিনা চলে আসে, না, ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, পেনাল্টি তো সব দলই পাইছে, এবার 19টা পেনাল্টি হয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা পাইছে তিনটা, দুইটা মিস, একটা দুইটা লাউতারো miss, গোল একটা। করেছে। হ্যাঁ, সো দ্যাটস দ্য স্ট্যাটস, আপনার সামনে স্ট্যাটস আছে। সো এখন আপনি যদি বলেন যে না জিতে গেছে, আর্জেন্টিনা জিতছে, পরের ম্যাচ জিতবে না, আই ডোন্ট এগ্রি। আচ্ছা রূপাই ভাই, আপনার এই যে যেই কথাটা আসলে অনেকে বলে, দাদার সাথে আমি একটু ডিসকাস করতে চাই, যে অনেকেই বলে যে আর্জেন্টিনাকে নাকি ফিফা কিছুটা আনএথিক্যাল বেনিফিট দিচ্ছে। যদি সেই আনএথিক্যাল বেনিফিট থাকে তাহলে সেইটা তো ইউএসএ কে দেওয়া হয়েছে। ফোলারিন বালুগান রেড কার্ডের পরেও তাকে খেলতে দেওয়ার সুযোগটা দেওয়া হচ্ছে, এবং কোনো মানে ইথিক্যাল কোনো গ্রাউন্ড নাই সেটা। বস ওভারটার্ন ছিল না, সাসপেন্ডেড সাসপেনশন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা দেওয়া হয়েছে, লাল কার্ডটা আচ্ছা সেই ম্যাচে বেলজিয়াম এমন টিম না, ইউএসএ যেই রিদমে ছিল, ইউএসএ যে ফুটবলটা খেলছিল, এমন টিম না যে 4 গোল খাওয়া যাবে ইউএসএ। তার মানে যদি এতই পক্ষপাতিত্ব, এতই পার্সিয়ালিটি থাকতো, তাহলে ইউএসএ কে বেলজিয়াম 4 গোল দিতে পারে না। ট্রু, ভেরি ট্রু। তো গতকালকের ম্যাচ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, একাধিক সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। ইজিপশিয়ান প্লেয়াররা অনেক স্ট্যাটাস দিয়েছে যে কাপটাই দিয়ে দাও এই সে, এবং তার সাথে সুর মিলিয়ে যারা কিনা আর্জেন্টিনা টিমের হেটার্স আছে, তারাও এটা বলছে যে এইটা খেলার দরকার। আমি মানি না। প্রথম কথা হচ্ছে যে আমি ব্রাজিলের কট্টর সমর্থক, কিন্তু আর্জেন্টিনার হেটার্স না, এটার সাথে আমার কোনো মিল নেই। আমি ফুটবল সমর্থক আসলে বেসিক্যালি। আমি ফুটবলকে ভালোবাসি। এখন ফুটবলকে ভালোবাসতে গেলে ইউ ক্যানট অ্যাভয়েড আর্জেন্টিনা, ইউ ক্যানট অ্যাভয়েড মেসি, ইউ ক্যানট অ্যাভয়েড ম্যারাডোনা, ইউ ক্যানট অ্যাভয়েড বাতিস্তুতা এন্ড ক্যানিজি এন্ড অল। তো ওই জায়গার থেকে যদি বলি, ফিফার তো প্রভাব একটা আলাদা জিনিস, কিন্তু খেলার মাঠে কি হবে না হবে এটা তো ফিফা জানে না তখন। হ্যাঁ, যদি এখন অনেকে বলে যে হ্যাঁ রেফারিকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এই থাকে সেই থাকে, এগুলো আমি একেবারেই ফালতু লজিক আমার কাছে লাগে, সত্যি কথা। কিন্তু হ্যাঁ, একটা প্রশ্ন এমনি মনে জাগে যে খেলা তো অনেক হলো, প্রায় অনেকগুলো খেলা হয়ে তো আমরা কোয়ার্টার ফাইনাল স্টেজে চলে এসেছি, আর খেলা আছেই কয়েকটা। তো এতগুলো খেলার ভেতরে শুধুমাত্র মিশর এবং আর্জেন্টিনার যে খেলাটা কালকে হলো, এইটা নিয়েই কিন্তু একটু কথা বেশি হচ্ছে, বেশি বিতর্ক হচ্ছে। হ্যাঁ, তো যা আমি বলবো না যা রটে তা কিছু বটে, এখানে রটানোর কিছু নাই, ঘটানোরও কিছু নাই, কিন্তু আমার কাছে মনে হয় না এটা হতে পারে একটা ফ্যাক্ট, মানে একটা হয়েছে মাঠের মধ্যে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর রেফারি তো মানুষ, রেফারি তো ইয়ের ঊর্ধ্বে না, মানুষকে তো মেশিনের কাছে যেতে হয়েছে, দ্বারস্থ হয়েছে। এখানে দাদা কিন্তু চমৎকার একটা পয়েন্ট বলেছেন, হ্যাঁ, যে আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে কথা বেশি হচ্ছে জাস্ট বিকজ বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড বড় দুটো দল বাদ পড়ে গেছে, দুটো কন্টেন্ডার বাদ পড়ে গেছে, ইনফ্যাক্ট তিনটা, আর নেদারল্যান্ডসকে ধরলে 4টা। এখন স্পটলাইটে থাকার মতো দল কম। স্পেন আপনি জানেন যে ওদেরকে যদি আমি এমন মনে হয় যে মারামারিও করি তাও ওরা কিছু বলবে না, চুপচাপ থাকে, খুব ভদ্র দল। এমবাপ্পেকে নিয়ে অলরেডি প্যারাগুয়ের এক সাংসদের সাথে কিন্তু তার অলরেডি একটা বচসা চলছে, এবং এটা নিয়ে বড় হেডলাইন আছে বাংলাদেশে। যেহেতু আমরা এগুলো ফলো করি না, মিডিয়ার আমাদের একটা দোষ আছে, আপনিও মিডিয়ার অংশ, আমিও মিডিয়ার অংশ, আমাদের দোষ ডিরেক্টলি, এগুলো আমরা হাইলাইট করি না। আমেরিকাটা আপনি বললেন, আচ্ছা রেড কার্ড সাসপেনশন, এবং আমি দাদার কথা ধরেই বলছি যে হ্যাঁ, বড় টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেছি, সবগুলো জায়গায় বড় দল এবং বড় খেলোয়াড়দেরকে রাখার চেষ্টা করা হয়। আপনি দেখবেন লা লিগা, এল ক্লাসিকো আমি আপনি মিলেই বোধহয় 15-20টার বেশি কভার করেছি, দেখেছি 50টার বেশি, দাদা আরো বেশি, আমাদের থেকে আরো 2 প্রজন্ম আগের, উনি আরো বেশি দেখেছেন। আপনি বলেন এল ক্লাসিকোর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত হিটেড ম্যাচ হয়, মারামারি হয়, হুট করে রেফারি কি লাল কার্ড দেখান না, অনেক পেশেন্স থাকে, ইনস্ট্রাকশন দেন, ওয়ার্নিং করেন, নাম্বার 1। নাম্বার 2, যে কোনো ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচে আপনি খেয়াল করেন, সিটি ডার্বি হোক, আর্সেনাল টটেনহ্যাম হোক, মার্সিসাইড ডার্বি হোক, চট করে একটা রেড কার্ড বের হয় না। কেন? কারণ ওই খেলার যে মর্যাদাটা, খেলার ডিগনিটিটা নষ্ট করছে। কিন্তু এখানে আমি একটু জাস্ট খেলাটা হচ্ছে প্রথম কথা হচ্ছে লিগ ম্যাচ, এটা ওয়ার্ল্ড কাপ, আমি এখানে আলাদা করে দিব সবার। জি, যতই হাই ভোল্টেজ ম্যাচ হোক, একটা মানে ছোটখাটো, আমি ছোট বলবো না আগেই, কারণ এটাই সত্যি কথা, কোনো দলই ছোট না, নাহলে ওয়ার্ল্ড কাপে কেন এসেছে?
তারপরে মনে করুন যে কথার কথা একটা কাবো ভার্দে ভার্সাস তিউনিসিয়ার খেলা হচ্ছে, তাও আমি বলবো ওটা ওদের থেকে বড় ম্যাচ, বিকজ এটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ। আচ্ছা, ওইখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যদি ধরি, বা ম্যান সিটি ভার্সাস আর্সেনালও ধরি, তারকায় ঠাসা দল, দুটো দলই, এদিকেও তারকা এদিকেও তারকা, রেফারির ত্রাহি মধুসূদন অবস্থা, তার সচেতনতাটা ওখানে বেশি। ওখানে চোখে পড়ার থেকে এখানে চোখে পড়ার বিষয়টা বেশি। কারণ একটা কথার কথা যদি বলি, কালকের ম্যাচ নিয়ে কথা হচ্ছে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মো সালা অনেক বড় খেলোয়াড়, কিন্তু মেসির মতো বড় খেলোয়াড় না। তো সুতরাং একটা অ্যাডভান্টেজের জায়গাটা, মেন্টাল অ্যাডভান্টেজ রেফারির থাকবেই মেসির পক্ষে, এটা হিউম্যান নেচার। আমিও যদি রেফারি হতাম, ভয়ে হোক ভালোবেসে হোক, ফ্যান হিসেবে হোক, একটা যাবেই। এটা আর্জেন্টিনার তো দোষ না। আর মেসি যদি আর্জেন্টিনার জন্ম নেয়, এটা তো আর্জেন্টিনার দোষ না। কিন্তু মেসি যেহেতু আর্জেন্টিনার খেলোয়াড়, মেসিকে সাপোর্ট করা মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করা। আপনি দেখেন বিশ্বকাপের আগে কিন্তু বিশ্বকাপটাকে একদম তারকা ঠাসা করতে ক্রিস্টিয়ানো রোনালদোর রেড কার্ড সাসপেন্ডেড করা হয়েছে। ওটা ফিফার রুলে আছে, ফ্রেন্ডলিতে রেড কার্ড পেলে আপনি নেক্সট টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। কার্ডটা কিন্তু সাসপেন্ডেড রেড কার্ড। হ্যাঁ, সো এগেন ইট শোজ যে ফিফা অবশ্যই চাইবে তার সেরা খেলোয়াড়রা খেলুক, মানে টুর্নামেন্টের মর্যাদাটা আপহোল্ড করতে চায়। এখন আমরা এটা নিয়ে তর্ক করতে পারি, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, ট্রোলিং হতে পারে, বাট ফ্যাক্টস আর ফ্যাক্টস। আপনি আমি যে দাদার সাথে কথা হচ্ছিল যে আমি ওয়ার্ল্ড কাপ দেখি 94 থেকে, আপনি 98 থেকে দেখেন। 94 আমি অল্প কিছু দেখেছি, আমি 90 তে অল্প দেখেছি, আমার বয়স 5 বছর 6 বছর। 94 এ 7-8 অল্প মনে আছে, 98 আমার পুরো আমারও মনে আছে। দাদারা 86 থেকে বা 86 হয়তো মনে আছে, 86 থেকে ফুল দেখেন। কোন ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত মানে বিতর্ক হয় নাই রেফারিং নিয়ে, এরকম নাই। দেখেন 86 আমি তো রুবায়েত ভাই এখন ভিআর আসার কারণে চেক করা যায়। আমি একটা জিনিস বলি, 86 ওয়ার্ল্ড কাপে সোশ্যাল মিডিয়া ছিল না, 82 ওয়ার্ল্ড কাপে সোশ্যাল মিডিয়া ছিল না, 90 তে সোশ্যাল মিডিয়া ছিল না, ঠিক আছে? সো আপনি দেখেন 86 এ আমি যে ম্যাচটার উদাহরণ দাদাকে দিয়েছি, যে ব্রাজিল ফ্রান্স ম্যাচে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচেস ইন ফুটবল হিস্ট্রি, ইন্টারন্যাশনাল ফুটবল। ওই ম্যাচে ব্রাজিলের এগেইনস্টে কতগুলো ডিসিশন গেছে, ফ্রান্স যেটাতে জিতেছিল, রাইট, সেমিফাইনাল গিয়েছিল, কোয়ার্টার ফাইনাল ম্যাচটা, যেটাকে বলা হয় টু অফ দ্য গ্রেটেস্ট টিমস ইন ফুটবল হিস্ট্রি সামনাসামনি হয়েছে, প্ল্যাটিনি এগেইনস্ট জিকো আর সক্রেটিস কারেকা। হ্যাঁ, সো ইতিহাসটা উল্টা। মানে আপনি ফুটবলকে ছোট করতেছেন যখন বলতেছেন যে একটা দলকে কিনে ফেলা আসুন, তাহলে কেন আর্জেন্টিনা কিনতে পারতেছে, পর্তুগাল কেন পারতেছে না? মানে যে করাপ্ট থাকে, আমার এই লজিকটা আপনি মাথায় রাখবেন সবসময়, যে ঘুষ খায় সে সবার কাছ থেকে ঘুষ খাবে, সে বেশি টাকায় বিক্রি হবে। আর যদি ওই লজিক হয় ভাই, তাহলে ইউএসএ কিন্তু সবাই, তাহলে সবার আগে ইউএসএ কিন্তু, কারণ সবচেয়ে ধনী দল হচ্ছে চায়না, ভারত, তাদের ইকোনমি কত বড়। ভারত সুযোগই পায় না বিশ্বকাপে, যদি পয়সা দিয়ে বিশ্বকাপে এদিক সেদিক করা। হ্যাঁ, আমি বলতেছি না ইনফ্লুয়েন্স করা যায় না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইনফ্লুয়েন্স অবশ্যই করা যায়, হ্যাঁ, সেটা বড় খেলোয়াড়দের ক্ষেত্রে, বড় দলের ক্ষেত্রে সবাই পেয়েছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো পাচ্ছে, মেসিও পাচ্ছে। এটা নিয়ে আসলে ইয়েস অফ কোর্স ইটস ওয়ার্ল্ড কাপ টাইম, এখন এগুলো নিয়ে বিতর্ক হবে। তবে একটা কথা মাঝখানে আবার একটু বলি, হোক আর্জেন্টিনাই জিতেছে, জেনুইনলি জিতেছে, ধরে নিলাম এটাই সত্য, কিন্তু আমরা কি তাহলে এতটুক তো বলতে পারি যে মিশরের একটু ব্যাড লাকও ছিল? অফকোর্স এইটুক তো স্বীকার আমরা করবো। অফকোর্স খেলার দেখেন, মানে খেলা আমরা যারা দেখি, দাদা আর্ডেন ফুটবল ফ্যান, আমি জানি, আমি আর মাহাদি, অফকোর্স স্পোর্টের একটা বড় পার্ট হচ্ছে লাক ভাই, লাক ছাড়া আসলে আপনি ডোনাল্ড ব্র্যাডম্যান 99.94 লাস্ট ম্যাচে জিরো করে হলিসার বলে বোল্ড হয়ে গেছিলেন, 4 রান দরকার ছিল, তাহলে 100 হতো। 100 গ্রেটেস্ট এভার স্পোর্টসম্যান আপনি যদি বলেন 10 জনের মধ্যে ডোনাল্ড ব্র্যাডম্যান থাকবে। এটা কি বলবেন আপনি? ইটস লাক, বলেন লাক। সচিন টেন্ডুলকারের 13টা 90s আছে, ওগুলো যদি যোগ হতো তাহলে কতগুলো সেঞ্চুরি কি বলবেন? হ্যাঁ, এবং সাউথ আফ্রিকার কথা আমরা সবাই জানি, ক্রিকেটের উদাহরণ দিচ্ছি ফুটবলের শোতে, বাট আমি লাখটা, যেহেতু বাংলাদেশে ফুটবল আর ক্রিকেটটা জনপ্রিয়, আমি আরো এরকম অসংখ্য উদাহরণ অন্য স্পোর্ট থেকে দিতে পারি, বাট সেটা কাজে আসবে না, কারণ বাংলাদেশের ফলোয়ার কম। বাট আপনি সাউথ আফ্রিকার কথা দেখেন, অস্ট্রেলিয়ার সঙ্গে টাই করে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছিল 99-এ, 1 রান নিতে পারেন। নিউজিল্যান্ড ইংল্যান্ড কি বলবেন ভাই? এটা আপনার মেনে নিতে হবে যে লাক ইজ আ বিগ ফ্যাক্টর, যার কারণে কালকে লিওনেল মেসি কেঁদেছেন ম্যাচ শেষে, এবং ম্যাচ শেষে বলেছেন যে আমার কান্নাটা ছিল আমি পেনাল্টি মিস করে ম্যাচটা যদি হারতাম আমার কারণে। তার মতো একজন বড় খেলোয়াড় যদি এটা বলেন, তাহলে তো ফিফা কিভাবে যদি ফিক্স করতে, তাহলে তো কানতেন না রে ভাই। এক্স্যাক্টলি, সেই আলোচনা তো অবশ্যই আছে। সেই মানে কুতর্ক বাদ দিই আমি, মোটামুটি আমি একটু দাদার কাছেই আসি। দাদা,
আপনার কি মনে হয়েছে কালকে খেলা দেখতে বসে যে 76 ইজিপ্ট 2-0 আগায়া, আপনি কত আগে থেকে দেখেন, আপনি কখনো আর্জেন্টিনারে কামব্যাক করতে দেখছেন? এভাবে দেখি ফুটবল হিস্ট্রিতে তো নাই যে 76 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা কোনো দল নকআউটে কামব্যাক করছে, এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতেই নাই। না। সেখান থেকে আপনার মনে হয়েছে এই আর্জেন্টিনা কামব্যাক করতে আচ্ছা, পারে? আমি একটু বলি, আমি খেলা দেখছিলাম আমার মার সাথে। আমার মা হচ্ছে আর্ডেন্ট আর্জেন্টিনার ফ্যান, কিছু বলাও যাবে না। হ্যাঁ। আমি তাকে আশ্বাস দিচ্ছিলাম আর কি যে মা হবে হবে, কিন্তু হ্যাঁ। মনে মনে ভাবছি, বললাম এটা তো একটা আশ্বাস দেওয়া, আদৌ কি হবে? কিন্তু বিশ্বাস করো ভাই, সামহাউ আমার কালকে কেন জানি মনে হচ্ছিল, যখন পুরোপুরি ডিফেন্সে চলে গেল 2 গোল দেওয়ার পরে মিশর, That's হ্যাঁ, the point. তখন আমার মনে হলো যে এই ভুলটা এই করলো। কারণ আর্জেন্টিনাকে দেখেছি সব সময়, যদি আর্জেন্টিনার সাথে তুমি অফেন্সিভ খেলো, আর্জেন্টিনার তখন ঝামেলা হয়। যখন তুমি ডিফেন্সে চলে যাও, তখন আর্জেন্টিনার মনে হয় দেয়ার ইজ আ চান্স। রাইট। হ্যাঁ, ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে হতে পারে। কিন্তু যখন একটা গোল দিল না, ফার্স্ট গোলটা, তখন আমার মনে হচ্ছে যে মেবি, হ্যাঁ, আমি এটা কখনোই ভাবিনি যে 90 মিনিটের ভেতরেই 3 গোল দিয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময় চলে যাবে। 120 গিয়ে হবে। আমি মনে করেছি যে 90 গেল, আমাকে আরো 30 মিনিট মার সাথে বসে আমরা খেলাটা আমরা দেখবো। ওই সময় ওইটুকু আমার ধারণা। আমিও সেই মেন্টাল প্রিপারেশন আমি 2-2 ভেবেছি, 2-1 পর, হ্যাঁ, 2-1 পরে 2-2 ভেবেছি। কিন্তু এইভাবে যে হবে এটা আমি আসলে ভাবিনি। রাইট। রুবাদ ভাই, আরেকটা জিনিস, অ্যাপ্রোচ ভেরি ইম্পর্টেন্ট। যে আলোচনাটা হচ্ছে যে এই দলটাকে খুবই টায়ার্ড মনে হচ্ছে মাঠে, স্পেশালি আপনার যখন কুইক কাউন্টারগুলো হয় বা মানে ট্রানজিশনাল কাউন্টারগুলো যখন যায়, কোনো একটা কারণে দলটার মিডফিল্ড এবং তার ব্যাকলাইনকে ক্লুলেস মনে হয়েছে। এটা কাভো ভার্দের বিপক্ষে মনে হয়েছে, গতকালকে এটা একদম মানে নেকেডলি মনে হয়েছে যে না, মানে পেস যদি উইংয়ে খুব ভালো পেস থাকে, এটা ফ্রান্সের মতো দল যেখানে অলিসে, ডেমবেলে কিংবা এমবাপ্পের মতো অনেক দূর যাচ্ছেন। সুইজারল্যান্ড ম্যাচ, রাইট, ওই যে মানজাম্বি এমবোলারদেরকে থামানোর ফাইনাল ছাড়া দেখা হবে না। সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে টেনশন আছে। রাইট, এক্স্যাক্টলি। তো সেটা নিয়ে আমি যখন এই আলোচনাটা করছিলাম যে রিসোর্সের ঘাটতি কি মনে হচ্ছে, মানে পার্টিকুলারলি এই টিমে, যেমন ধরেন আমি জানি না, লেফট উইং আপনি খেলাতে চান, মাচ মোর পেস, ওর নাম কি, সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে খেলাইতে পারতেন, আপনি বার্কোকে খেলাইতে পারতেন, আপনি বার্কোকে নামাইতেছেন না। আপনি নিকো পাজরে যখন আপনি লাইন ব্রেক করতে পারতেছেন না, যখন আপনাকে মানে পুরা লাইন মিড ব্লক করে রাখা হয়েছে, সেই লাইন ব্রেক করার জন্য একটা মানে লাইন ব্রেকিং একটা প্লেয়ার আপনার টিমে আছে, মেবি ভেরি ইয়াং, 21 বছরের নিকো পাজ, আপনি নামান না, আপনি লিয়ান্দ্রো পারেদেসরে খেলাইতেছেন। তবুও তো গতকালকে অন্ততপক্ষে হুলিয়ান আলভারেজকে না তুলে নিয়ে লাউতারোরে নামানোর পরে মানে অন্ততপক্ষে আপনার আপফ্রন্টে চারটা কেন, মানে নিকো পাজের কথা একটু বলি মাঝখানে, একটু সরি, হঠাৎ মনে পড়ে তাই বলি আর কি। ওটা আবার তোমরা কন্টিনিউ করো। আমি জাস্ট বলছি যে নিকো পাজকে কেন নামাচ্ছে না, এটা একটা আমার প্রশ্ন। কারণ যেখানে ইংল্যান্ডও প্রায় সেম প্যাটার্নের, সেম বয়সের গর্ডনকে নামিয়ে কিন্তু সফলতা অর্জন করছে, তাই না? যে নিকো পাজ বসে আছে না দাদা, এইখানে একটা ইয়ে আছে, যেমন ধরেন অ্যান্থনি গর্ডনকে বার্সেলোনা কিনেছে, আমি যেহেতু বার্সা ফ্যান, শুধু ওর উপরে ওরে নিয়ে তো আমরা আলোচনা করি। তো গর্ডন বেসিক্যালি লেফট উইং এ খেলে, ওইখানে বার্সেলোনা ছিল মার্কাস রাশফোর্ড, ইংল্যান্ডের এই ওয়ার্ল্ড কাপও খেলতেছে, মানে রাশফোর্ডের রিপ্লেসমেন্ট হিসেবে সাব হিসেবে গর্ডন নেমেছে। তো আর নিকো যেই পজিশনটাতে খেলে, বেসিক্যালি মেসি যেই পজিশনটাতে খেলে, নিকোর পজিশন ওইটা, যে কারণে ওই ওর নাম কি, নাম্বার 10 রোমার, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপও খেললো 2022-এ, পাওলো দিবালা জীবনে কোনোদিন আর্জেন্টিনা টিমে ফিট ইন হইতে পারে নাই। মানে একটা বিতর্ক। আপনি যে পয়েন্টগুলো বললেন এটা 100% ভ্যালিড। আর্জেন্টিনা ইজ আ এইজিং টিম নাও, 4 বছর আগে। এবং সব থেকে সমস্যা যেটা, আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়ার দলটার সিমিলার প্রবলেম, ওরা এই 4 বছরে নতুন কোনো বড় প্লেয়ার বের প্রডিউস করে নাই। হ্যাঁ, বড় প্লেয়ার ইন আ সেন্স, নট গুড প্লেয়ার্স, গ্রেট প্লেয়ার্স। আর্জেন্টিনা, ব্রাজিল, বড় দলগুলো সবসময় থাকে, বাট সামওয়ান হু ক্যান ডিসাইড আ ম্যাচ অন দেয়ার ওন। আর্জেন্টিনার একজন ছাড়া এটা নাই। এটা আপনার এখন মেনে নিতে হবে, যে দাদা যেটা বললেন না, যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে আর্জেন্টিনার, মানে এই আল্লাহর ভরসায় চলতেছে। রাইট। এখন ফ্রান্স টিম আছে 5টা, যে কোনো সময় ভাই আল্লাহর ভরসা লাগবে না। নাম বললাম তো, 5টা আছে, ওর ভরসার দরকার নেই, ওর এমনি কেউ না কেউ করে দিবে। উসমান দেমবেলে করবে, বারকোলা করবে, নাইলে অলিসে করবে, নাইলে মাহাদি। আর্জেন্টিনার আলোচনা আপনি ফ্রান্স নিয়ে আসছেন, ফ্রান্স অনেক দূরে, ওই জায়গা পর্যন্ত যাবেন, ওই জায়গা পর্যন্ত আগে আর্জেন্টিনা যাবেন, রোহিত ভাই যাবেন। বাট আর্জেন্টিনার যেটা আমি বলি যে হ্যাঁ, দলটা ভালো না, স্কালোনির ট্যাকটিক্যাল ফ্লজ ও নিজেই স্বীকার করেছে, প্রেস কনফারেন্স। আর স্কালোনিকে আমার এই জন্য ভালো লাগে যে লোকটা মানে খুব গোবেচারা টাইপের। 2022 প্রত্যেকটা জিনিস ক্লিক করেছে, এবার একটা ক্লিক করে না, এবং লোকটা আমি জানি না গোবেচারা অরিজিনাল কিনা, ওকে চিনি না তো ব্যক্তিগত, চেহারাটাও তো এরকম, তাহলে খুব ভালো অভিনেতা, দাদা বলতে পারবে। হ্যাঁ, এক্সপ্রেশন দেখে কি অভিনেতা মনে হয় কিনা, না ভালো মানুষই মনে হয়। ও স্বীকার করে নিছে। 1, 2 নাম্বার হচ্ছে
আর্জেন্টিনার তো অপশন নাই, অপশন নাই। কাকে দিয়ে খেলাবে আপনি? মানে আপনি জাস্ট ইমাজিন করেন যে এই দলে মেসি নাই, তাহলে এটা কোনো দলই না, আসলে খুবই অর্ডিনারি একটা দল। হ্যাঁ, মানে খুবই ভালো। নিকোপাস নাম্বার 10, কোমোকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন, হোয়াট এভার। ইজি লিওনেল মেসি? নো, নোবডি ইজ লিওনেল মেসি। Right. এখন মেসির ওরা একটা ব্যাপার, ডিফেন্ডার আপনি দেখবেন যে ওকে চার্জ করতে গেলে একা যায় না কখনো, কারণ এটা একটা মিথ যে 1-on-1। জোসে মরিনিওর কথাটা টানছি, 20 বছর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন 2012 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের পর, যেটাতে তার ইন্টার মিলান জিতেছিল ফার্নান্ডো টোরেজের লাস্ট, সরি চেলসি, তার চেলসি জিতেছে না, ইন্টার মিলান কাছে বার্সেলোনা হেরেছিল সেমিতে। তারপরে বলেছিলেন যে 1-on-1 এগেইনস্ট মেসি ইউ আর ডেড, এই কথাটা বলেছিলেন। এই ক্লিপটা আছে এখন। এবং সেই মেসিকে এই গতকালকের ম্যাচে অন্ততপক্ষে 6টা ওকেশন আমি দেখেছি যে 1 ভার্সেস 1 এ সে বিট করতে পারে না। এক্স্যাক্টলি, আমি ওখানেই আসছি, দেখছি যেটা আপনি বলছিলেন যে আর্জেন্টিনার দলটাকে আমার টায়ার্ড মনে হচ্ছে, খুব টায়ার্ড ভাই, লাকি মনে হচ্ছে। আর্জেন্টিনার দলটার মানে বিকল্প নাই। আমরা মাঝখানে কথাটা খুব জনপ্রিয় হয়ে গেছিল, ওইদিকে যাচ্ছি না, হ্যাঁ, যে বিকল্পকে, তো বিকল্পকে আর্জেন্টিনার ক্ষেত্রেও হ্যাঁ নাই। এখন স্কালোনিকে আমি একটা জায়গায় পাস মার্ক দেই, কি ওর লিমিটেশনস নিয়ে খুব ভালো খেলতে পারে। লেটস সি। আপনি দেখেন রড্রিগো ডে পল কিন্তু সে তুলে নিছে। লিয়ান্ড্রো পারেডাস কালকে একটা কাজই খুব ভালো করছে, সেই ব্লকটা। ভাই লিয়ান্ড্রো পারেডেসই কালকে সবচেয়ে ভালো খেলছে। আমি বাকিগুলো বাদ দিলাম, যেহেতু খেলাটা খুব অগোছালো হয়েছে। লাস্ট 13 মিনিটসে 3 গোল বের করেছে আর্জেন্টিনা। ওই 30 মিনিটস ছাড়া আসলে আর্জেন্টিনাকে খুবই সাধারণ মানের দল মনে হচ্ছে, এবং ইজিপ্ট ওয়াজ ডমিনেটিং দেম। এবং যদি আর্জেন্টিনার বলা যায় যে থার্ড গোলটা নিয়ে যেটা ওটা ক্যান্সেল করতো, তাহলে খেলাটা এক্সট্রা টাইমে যেত। বাই দ্য ওয়ে, মানে যারা বাংলাদেশি আর্জেন্টিনার ছাড়া অন্য দলের ভক্ত আছে, যারা আর্জেন্টিনাকে পছন্দ করেন না, যারা বলছিলেন ওই গোলটা কেন দেয় নাই, ওই গোলটা না দিলে খেলাটা এক্সট্রা টাইমে যেত, ইজিপ্ট জিততো না। হ্যাঁ, দ্যার ইজ আ ডিফারেন্স। আচ্ছা, এখন আর্জেন্টিনার এই যেটা বলছিলাম যে স্কালোনিকে আমি এই কারণে পাস মার্ক দিই, আই এম ওয়েটিং টু সি যে সুইজারল্যান্ডের এগেইনস্টে কি করে। রাইট দাদা, সুইজারল্যান্ডের এগেইনস্টে এই আর্জেন্টিনা কেমন করবে আপনার কি মনে হয়? সুইজারল্যান্ড অবশ্য কলম্বিয়ার এগেইনস্টে ভালো খেলে নাই, কলম্বিয়ার ব্যাড লাক। কলম্বিয়া একাধিক সুযোগ পাইছে, লুইস দিয়াস তো একদম আপনার মানে 1-to-1 ওপেন নেট মিস করেছে। তো সবকিছু মিলে লুইস দিয়াসের কাছ থেকে এটা আশা করি না, একদমই না, খুবই ভালো প্লেয়ার, অসম্ভব ভালো প্লেয়ার। মানে সুইজারল্যান্ড আমি বলবো না যে বেটার টিম হিসেবে লাক ফ্যাক্টর হচ্ছে আসলে সুইজারল্যান্ডের পক্ষেই গেছে। ওই খেলাতে তোমাকে লাকের উপর ছেলে দিতে হবে, যার লাক ভালো হবে সেই জিতবে। কারণ আমি এটা বলতে পারবো না যে আর্জেন্টিনা খুব ভালো টিম, সুইজারল্যান্ডকে পাত্তাই দেবে না। আবার সুইজারল্যান্ডের লাস্টের খেলাটা দেখে মনে হয়েছে যে না, সুইজারল্যান্ডও তো সেরকম ভালো টিম না। আমি একটা যে ব্লাটান্টলি বলতে চাই, জোর গলায় আমার হিসেবে, ফ্রান্স ভার্সাস মরক্কো দারুণ খেলা হবে, স্পেন ভার্সাস বেলজিয়াম, নরওয়ে ভার্সাস ইংল্যান্ড, এই 6টা টিমের নাম যে বললাম না, তারা অসম্ভব রকম যোগ্যতা নিয়েই এই কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে, যে যেভাবেই হোক। আমি নরওয়েকে কোন ভাবে ছোট করব যে ব্রাজিলকে নাকানি চুবানি খেয়ে দিতে। নরওয়ে তো সুপার, আমি ওটাই বলতে চাচ্ছি। এই 3টা দলে, এই যে ভাইও বললেন যেটা, যে এই 3টা দলের বা এই 3টা খেলার উপরে আমাদের একটা নজর আছে, যে কে না কে কি না কি করবো, ভালো খেলা দেখবো। আমি কি বলতে পারবো যে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের খেলা আমি খুব ভালো একটা খেলা দেখতে যাচ্ছি? আমার তো মনে হয় না। আমার মনে হয় একটা বোরিং খেলা হবে, কেউ না কেউ 1-2 গোলে জিতে চলে আসবে। কেউ না কেউ কি আর্জেন্টিনা? আমি কেউ না কেউ এই জন্যই বলেছি, আর্জেন্টিনা নাও হতে পারে, এটা আমার কাছে মনে হয়। আর্জেন্টিনার যোগ্যতা নেই এই সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার, তারপরে যদি যায় খুবই ভালো কথা। কারণ আমাদের দেশে 60% আর্জেন্টিনার ফ্যান, 70%। তো বাংলাদেশের পার্সপেক্টিভে মনটা যেন তাদের না ভাঙে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধে টকশো চলবে না, খুবই জরুরি আমাদের জন্য। রুবাদ ভাই, যেটা দাদা বলেছে যে আর্জেন্টিনা, মানে স্টেটমেন্টটা করা, কিন্তু দিন শেষে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলার যোগ্য মনে করেন নাই তিনি আর্জেন্টিনাকে। আপনি কি মনে করেন যে এই সুইস দলটার বিপক্ষে আর্জেন্টিনা স্ট্রাগল করবে? দেখেন, দুইটা জিনিস আছে, একটা হলো পারসেপশন, দাদার পারসেপশন যোগ্য না। আমি তো মনে করি এই দল ওয়ার্ল্ড কাপও জিততে পারে, এটা আমার পারসেপশন। আপনার পারসেপশন? কাগজে কলমে আপনি যদি বলেন সুইজারল্যান্ড আর্জেন্টিনার মধ্যে শক্তিমত্তায় কে এগিয়ে, আমি ইনফ্যাক্ট সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। না, এই জায়গায় আমি শেষ করি, কারণ সুইজারল্যান্ডের ডিফেন্স ইজ বেটার দ্যান আর্জেন্টিনা, অনেক ভালো। কলম্বিয়া ওয়ার্ল্ড কাপ জেতা ডিফেন্ডার, এবং আপনি দেখেন কলম্বিয়ার অ্যাটাককে ওরা নিউট্রালাইজ করে রাখছে 90 মিনিটস। ইটস নট আ মিন ফিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্জেন্টিনার ওই দিন শেষে একটাই ভরসা,
এবং এই ভরসাটা আসলে পৃথিবীর সর্বকালের সব থেকে বড় ভরসা। এটা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। মানে লিওনেল মেসি মাঠে থাকা আপনাকে এমনি 4টা এস অফ স্পেডস আপনার হাতে দিয়ে দিছে। এখন এটা নিয়ে আপনি যদি তর্ক করেন, লজিক, অনেক দল, অনেক কোচ, অনেক ম্যানেজার বছরের পর বছর হাজার পেজের অনেক কিছু বলেছেন, চলবে না, হচ্ছে না, খেলা শেষ, প্রাইম শেষ, এই সেই করে দেখাচ্ছেন। রাইট, আরেক ম্যাচে যে করবেন না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সচিন টেন্ডুলকার জীবনের শেষ টেস্টে 86 রান করে 86 রান এসেছে। করে। তো সচিন টেন্ডুলকার এখনো যদি ব্যাটিং করতে দেওয়া হয় অনেকের থেকে বেটার আমার ধারণা এখনো সবার থেকেই বেটার হবে। এখনকার ক্রিকেটের যে কোয়ালিটি, মাফ চাই। হ্যাঁ, তো লিওনেল মেসি যে টিমে আছেন, উড ইউ বেট এগেইনস্ট ইট দাদা? এখন আমি একটা জাস্ট মেসি ফ্যাক্টরটা ডেফিনেটলি এখন এইটাই আমার প্রশ্ন। একটা দলের যখন একটা ব্যাড ডে যেরকম আসে, একটা প্লেয়ারেরও ব্যাড ডে আসতে পারে। সে ফুটবলের ঈশ্বর, সে কিন্তু ঈশ্বর না। ঈশ্বর না। রাইট, এক্স্যাক্টলি, খুবই চমৎকার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। Thank you. রুবাদ ভাই, থ্যাংক ইউ। been a pleasure. মানে আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড কাপ দেখতেছি আসলে। For sure, for sure, সেই for sure. সত্যিকার অর্থেই সবচেয়ে ভালো দলটাই ওয়ার্ল্ড কাপ জিতবে আমার ধারণা। আমি একটু মাঝখানে একটু লাস্ট যেহেতু এন্ডিং হচ্ছে, আমি একটু বলতে চাই যে আমারও সৌভাগ্য হয়েছে অনেকগুলো ওয়ার্ল্ড কাপের এরকম বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আসার। হয় কি একটা এরকম অনুষ্ঠানে যারা অ্যানালিস্ট থাকেন বা যারা ফুটবল সম্পর্কে জানা ব্যক্তি থাকেন, তাদের সাথে বসে শুধু কথা বলে না, তাদের কাছ থেকে জানাও যায় কিন্তু অনেক কিছু। তো আমি যেগুলোতে গিয়েছি সেগুলোতে মনে হলো যে আমি সবচেয়ে বেশি জানি। ওকে, হ্যাঁ, এবং ওখানে আমি কিছু শিখতেও পারিনি, জানতেও ভালো পারিনি, শোতে জান নাই দাদা। ভালোও লাগেনি। ভালো শোতেই গিয়েছি, আমি নাম বলবো না। বাট টু বি ভেরি অনেস্ট, আজকে তোমাদের দুজনের সাথে বসে আমার মনে হলো যে আমি সত্যিকার অর্থে একটা ফুটবল নিয়ে অনুষ্ঠানে কথা বললাম। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। হোপফুলি You are too kind, দাদা। Thank you. ইউ আর টু কাইন্ড, বাট আমরা এটা নিয়ে কথা বলতেই পছন্দ করি, মানে ফুটবলটা নিয়ে কথা বলতে। হোপফুলি আপনার সাথে পরবর্তীতে আবারও নিশ্চয়ই, মানে আপনাকে এরকম আরো ফুটবলের ভেতরে নিয়ে এসে আমরা মানে সেই মজার আড্ডাটা দিব। অফকোর্স, মানে সেমিফাইনালে উঠলে দাদাকে চাই। ঠিক আছে। এই সেমিফাইনালে প্ল্যাটফর্মের বাইরে আমাদের হাতে একাধিক প্ল্যাটফর্ম আছে, Done. মানে খুব রিসেন্টলি আমরা অন্য কোথাও আড্ডা দিব, ইনশাআল্লাহ, of ডেফিনেটলি course. আড্ডা দিব। I will love to. দাদা, থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. রুবাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লেজার अगेन। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপটা এই কারণেই আলাদা, কারণ ব্রাজিল চলে যাবে, জার্মানি চলে যাবে, নেদারল্যান্ড চলে যাবে, পর্তুগাল চলে যাবে। CR7 চলে যাওয়ার পরে এমন কিছু কথা বলবে যে কথা শুনে মনে হবে যে এই লোকটা পৃথিবীর সবচেয়ে ফ্রাস্ট্রেশনে থাকা একটা মানুষ। ওয়ার্ল্ড কাপ কি ওর সাথে তুলনা করার পরে তার টিমমেটরা আসলে তাকে সেভাবে গুনবে না, তিনি বস হবেন, লিডার হবেন না। বাট একজন লিডার লিওনেল মেসি তো তার দলকে সামনে থেকে টানছে, কিন্তু এই কাজে আর কত বোঝা বইতে পারেন সেই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের শো। পরবর্তী এপিসোডে আবারও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে আমরা কথায় কাঁপাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। শেষ করছি, আল্লাহ হাফেজ।